আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুমনা ঘোষ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার ব্যবস্থাকে মজবুত করাই হবে কমিশনের প্রধান দায়িত্ব বলছেন বিশেষজ্ঞরা। মাঠ পর্যায়ে সৃষ্টি হবে নতুন নেতৃত্ব। বর্তমান পরিস্থিতিতে সংবিধান সংশোধন বা পুনর্লিখনের সুযোগ নেই বলছেন বিশেষজ্ঞরা। দলীয় দাসত্বের রাজনীতি বন্ধ না হলে টেকসই হবে না সংস্কার। জাতীয় নির্বাচন যত দেরি হবে পতিত স্বৈরাচারের ষড়যন্ত্র করার সুযোগ ততই বাড়বে মনে করেন তারেক রহমান। সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার ব্যবস্থাকে মজবুত করাই হবে নির্বাচন কমিশনের অন্যতম প্রধান কাজ। এর ফলে প্রান্তিক পর্যায় থেকে নতুন নেতৃত্ব উঠে আসবে বলে জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ডক্টর তোফায়েল আহমেদ। আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইলেকট্রনিক মিডিয়া সম্পাদকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। এ সময় সবার মতামতের ভিত্তিতে কার্যকর নির্বাচন ব্যবস্থার সুপারিশ করা হবে বলে জানান কমিশন প্রধান বদিউল আলম মজুমদার। এ সময় অংশগ্রহণমূলক এবং নিরপেক্ষ নির্বাচন আয়োজনের তাগিদ দেন মিডিয়ার প্রতিনিধিরা। রাসনা দাসের রিপোর্ট। নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার ও অন্য 4 নির্বাচন কমিশনার শপথ নিচ্ছেন রোববার দুপুরে। তারপর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বুঝে নেবেন তাদের দায়িত্ব। নতুন কমিশনের দায়িত্ব গ্রহণ নিয়ে নির্বাচন ভবনে চলছে নানা প্রস্তুতি। এমন অবস্থায় ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে টেলিভিশনের জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। দীর্ঘ সময় বৈঠক শেষে নিজেদের প্রস্তাবনা তুলে ধরেন সাংবাদিক প্রতিনিধিরা। রাষ্ট্রপতি পদে যিনি নির্বাচন করবেন তিনি নির্দলীয় ব্যক্তি হবেন, অর্থাৎ কোনো দলের সদস্য হতে পারবেন না। যারা নির্বাচনের কারচুপির সাথে জড়িত শুধুমাত্র রিটার্নিং অফিসার থেকে নয়, শুধু সরকারের প্রধান বা সরকারের অন্যান্য পর্যায় থেকে নয়, এখন নির্বাচন কমিশনে যারা দায়িত্ব পালন করবেন তাদেরকেও শাস্তির আওতায় আনতে হবে। সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন পরিচালনা করে নতুন কমিশনের সক্ষমতা অর্জনের উপর তাগিদ দেন অনেকে। আমরা দেখলাম যে এবারে ঠিক ওই আগের কোটাতেই একটা নির্বাচন কমিশন ফর্ম হয়েছে। 3 জন আমলা, একজন সামরিক কর্মকর্তা আর আরেকজন হচ্ছে বিচার বিভাগ থেকে, আর একজন তো নারী প্রতিবার থেকে এবারও আছে। রাষ্ট্রপতি তার বিবেচনায় যে 5 জনকে যোগ্য মনে করেছেন তাদেরকে নিয়োগ দিয়েছেন। এখানে একটা সিস্টেম করা উচিত যে ইন্টারভিউ কেন হলো না। তবে নির্বাচন দেওয়ার আগে সংসদীয় পদ্ধতির আদলে স্থানীয় সরকার ব্যবস্থার কাঠামোগত পরিবর্তন করার কথা বলেন ডক্টর তোফায়েল আহমেদ। এতে করে একই দিনে স্থানীয় সরকারের সব নির্বাচন আয়োজনের পরামর্শ তার। লোকাল গভর্নমেন্ট ইলেকশন আমরা চাই, অবশ্যই আগে চাই, আগে হলে অনেক সুবিধা আছে, কিন্তু আগে করতে গেলে যদি আপনি সংস্কার না করেন তাহলে সংস্কার চিরদিনের জন্য চলে যাবে। সবার মতামতের ভিত্তিতে কার্যকর নির্বাচন ব্যবস্থার সুপারিশ করা হবে বলে জানান কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। ওনাদের কেউ কেউ বলছেন কোন নির্বাচনেই যেন পরোক্ষ না হয়, প্রত্যক্ষ হয়, প্রত্যেকের কনস্টিটিউয়েন্সি থাকে, এবং রাষ্ট্রপতি নির্বাচন সরাসরি হওয়ার কথা বলেছেন। তারপরে স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় হওয়ার এবং সংসদীয় পদ্ধতিতে নয়। এছাড়া বিকেলে নির্বাচন ভবনে সংস্কার কমিশনের সাথে মতবিনিময় করে নারী প্রতিনিধিদের একটি দল। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। দলীয় দাসত্বের রাজনীতি বন্ধ না হলে সংবিধান সংস্কার করেও লাভ হবে না বলে মত সাবেক আইন প্রণেতাদের। গণপরিষদ বা সংসদ না থাকায় সংবিধান সংশোধন বা পুনর্লিখনের সুযোগ নেই জানিয়ে বিশেষজ্ঞরা বলেন গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনাই হবে মূল চ্যালেঞ্জ। রাজধানীতে সংবিধান সংস্কার বিষয়ক এক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন তারা। মিজান শাহজাহানের রিপোর্ট। বাংলাদেশ সেন্টার ফর গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট ও ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে এই গোলটেবিল বৈঠক। এতে অংশ নিয়ে সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি বলেন, সংবিধানের মৌলিক কাঠামো বাতিল করতে গিয়ে দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়া যাবে না। নতুনভাবে সংবিধান লেখার মতো ঐক্যমত এই মুহূর্তে দেশে নাই। সংবিধানে অনেক জিনিস কাঠামোগতভাবে ডিফেক্টিভ না, প্র্যাকটিসে গিয়ে ডিফেক্টিভ হয়েছে, কিন্তু সংবিধানে অসংখ্য ভালো জিনিস আছে। নতুন করে লিখতে গেলে সেই ভালো জিনিসগুলো হয়তো চলে যাবে। বিপ্লবী সরকারের সামনে সংবিধান আঁকড়ে ধরে থাকার বাধ্যবাধকতা নেই বলে মনে করেন রাষ্ট্রবিজ্ঞানী নুরুল আমিন ব্যাপারী। বিপ্লবী সরকারের যে সাহস প্রয়োজন সেই সাহসটা মনে হয় পাচ্ছে না। আর আমি দুঃখিত, আমি বিএনপির নামই বলি, বিএনপি এলোমেলো যেভাবে কথা বলা শুরু করছে, বিএনপি নিকট থেকে আমি এটা আশা করি নাই। কারণ প্রেসিডেন্টকে
নিরজ্জভাবে সমর্থন দেয় কিভাবে বলেন? বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারানা বলেন, সংসদীয় পদ্ধতিতে অতীতের কোনো রাষ্ট্রপতি মেরুদণ্ড সোজা করে কাজ করতে পারেননি। রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যের কথা বলি, চুপ্পু আর হাসিনার ক্ষমতার ভারসাম্য হলে কি বা যায় আসে? মানে চুপ্পুর পক্ষে কি হাসিনাকে কন্ট্রোল করা সম্ভব? যারা যারা বাংলাদেশে যখন যখন রাষ্ট্রপতি হয়েছেন পার্লামেন্টারি সিস্টেমে, তারা কি ন্যূনতম কোনো স্বাধীন মত বা স্বাধীন সত্তার কোনো প্রমাণ প্রকাশ রাখতে পেরেছেন? পারেন নাই। বদরুদ্দোজা চেষ্টা করেছিল, হি হ্যাড টু লিভ হিজ অফিস। জুলাই বিপ্লবের আগের রাজনীতির ধারা বদলে দিতে না পারলে 24-এর আন্দোলনের সুফল জনগণ পাবে না বলে মত বক্তাদের। বাকি অনুচ্ছেদগুলো অ্যামেন্ডমেন্ট করা যাবে। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। যদি রেফারেন্ডাম হয়। জাতীয় নির্বাচন যত দেরি হবে, গণ আন্দোলনে ক্ষমতা হারানো স্বৈরাচার দেশি বিদেশি প্রভুদের নিয়ে তত বেশি ষড়যন্ত্র করার সুযোগ পাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, জনগণের নির্বাচিত প্রতিনিধি ক্ষমতায় এলেই কেবল জন আকাঙ্ক্ষা অনুযায়ী সব সংস্কার বাস্তবায়ন সম্ভব হবে। বিস্তারিত জানাচ্ছেন কামরুজ্জামান রাজীব। দীর্ঘ 14 বছর পর চুয়াডাঙ্গা জেলা বিএনপির কাউন্সিল উপলক্ষে নেতাকর্মীদের মিলন মেলায় পরিণত হয় জেলা টাউন ফুটবল মাঠ। দ্বিবার্ষিক এই সম্মেলনের উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সম্মেলনে তৃণমূলের নেতাকর্মীরা তাদের অভাব অভিযোগের কথা তুলে ধরে বিগত আন্দোলনে মাঠ পর্যায়ে অবদান রাখা নেতাকর্মীদের মূল্যায়নের দাবি জানান। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, চতুর্মুখী ষড়যন্ত্র নস্যাৎ করতে হলে নির্বাচনের বিকল্প নেই। দেশকে সংকটমুক্ত করতে সঠিক পথে থেকে তরুণদের নেতৃত্ব দিতে হবে। এই চক্রান্ত ষড়যন্ত্রকে মোকাবেলা করতে পারে একমাত্র জনগণ, আর সেই জনগণের প্রতিনিধিত্ব পার্লামেন্টই পারে তাকে সুষ্ঠুভাবে সামনের দিকে এগিয়ে। সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, মানুষের রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তি বাস্তবায়ন করতেই নির্বাচন প্রয়োজন। অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ নির্বাচন করতে পারলে নতুন সংসদ জন আকাঙ্ক্ষা অনুযায়ী প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন করতে পারবে। উপদেষ্টা যে সকল সংস্কারের কথা বলছেন, সকল সংস্কারের বাস্তবায়ন একমাত্র সম্ভব, সূচনাও একমাত্র সম্ভব, বাস্তবায়ন করাও একমাত্র সম্ভব শুধুমাত্র একটি প্রকৃত নির্বাচনের মাধ্যমে। যদি প্রকৃত জনপ্রতিনিধিরা নির্বাচিত হয় তাহলেই একমাত্র সম্ভব। সেজন্যই আমরা বলছি, রাজনৈতিক দলগুলো বলছে কেন দেশে নির্বাচন প্রয়োজন। তিনি বলেন, নির্বাচন দিতে যত দেরি হবে ষড়যন্ত্রের পরিধি ততই বাড়বে। পতিত স্বৈরাচার বসে নেই, সরকারকে ব্যর্থ করতে তারা চক্রান্ত অব্যাহত রেখেছে। তাই অনতিবিলম্বে নির্বাচন প্রয়োজন। যতগুলো সমস্যা স্বৈরাচারের সময় শুরু হয়েছিল, স্বৈরাচার করে গিয়েছে, এই সমস্যার গিট্টু আরো বৃদ্ধি পাবে। একমাত্র একটি নির্বাচনের মাধ্যমে সম্ভব ধীরে ধীরে পর্যায়ক্রমিকভাবে দেশের সমস্যাগুলোর সমাধান করা। বিএনপির প্রতি জনগণের প্রত্যাশার কথা স্মরণ করিয়ে দিয়ে তারেক রহমান বলেন, আগামী জাতীয় নির্বাচন সহ সামনে কঠিন সময় অপেক্ষা করছে, তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা। স্বৈরাচার বিরোধী গণ অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ বৃথা যেতে দেয়া হবে না। মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা হবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানী মহাখালীতে ছাত্র জনতার আন্দোলনে শহীদ গোলাম নাফিজের পরিবারের হাতে তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক অনুদান তুলে দেওয়ার সময় তিনি একথা বলেন। রিজভী বলেন, ক্ষমতা টিকিয়ে রাখতে হাজারো ছাত্র জনতাকে হত্যা করেও শেখ হাসিনার শেষ রক্ষা হয়নি। যে গণতান্ত্রিক বাংলাদেশের জন্য নাফিজ মুগ্ধরা জীবন দিয়েছে, যে কোনো মূল্যে তাদের প্রত্যাশা পূরণ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। তারেক রহমান ও বিএনপি পরিবার সবসময় শহীদ পরিবারের পাশে থাকবে বলেও জানান রিজভী। নাফিজদের অবদান কি ব্যর্থ হবে? নাফিজদের আত্মদান কি হাওয়ায় উড়িয়ে যাবে? এটা হতে দেওয়া যাবে না। তারা গোটা জাতিকে যে নির্মল আলো বাতাস দিয়ে গেছে, সেটা যাতে অক্ষুণ্ণ থাকে। আবার যেন কোনো স্বৈরাচার ফ্যাসিস্ট তাদের যেন উত্থান না ঘটে। সত্যিকারের গণতান্ত্রিক বাংলাদেশ
স্বস্তির বাংলাদেশ, শান্তিময় বাংলাদেশ, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ যাতে আমরা প্রতিষ্ঠা করতে পারি। পাঠ্যপুস্তকে জুলাই বিপ্লবের ইতিহাস অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে বৈষম্যের শিকার স্বতন্ত্র ইবতেদারি মাদ্রাসা উত্তরণের পথ শীর্ষক এক আলোচনা সভায় তিনি বলেন, বিগত সরকার ইসলামী শিক্ষাকে সংকুচিত করার সর্বাত্মক চেষ্টা চালিয়েছে। বৃহত্তর মুসলিম জনগোষ্ঠীর এই দেশে ইসলাম সহ সকল ধর্মশিক্ষার সমান অধিকার থাকবে বলেও মন্তব্য করেন তিনি। এ সময় ইবতেদারি মাদ্রাসা জাতীয়করণ করা সহ ৩ দফা দাবি জানায় স্বতন্ত্র ইবতেদারি মাদ্রাসা শিক্ষক ফোরাম। আমাদের যে বিগত সরকারগুলো গেছে, আমরা বারবার দেখেছি ইসলামী শিক্ষাকে সংকুচিত করার একটা চক্রান্ত চলেছে। পাঠ্যক্রমের ভিতরে আমাদের ঐতিহ্য, আমাদের ঈমান, আমাদের আকীদা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, কোরআনের আদর্শ আমরা যাতে শিক্ষার ভিতরে আমাদের ছেলেরা পায়, এই ব্যবস্থা না থাকলে একটা শিক্ষা ব্যবস্থা অসম্পূর্ণ থেকে যায়। বাংলাদেশকে উজানের পানির ন্যায্য হিস্যা বুঝিয়ে দিতে ভারতের আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। জাতীয় প্রেস ক্লাবে আন্তর্জাতিক ফারাক্কা কমিটি আয়োজিত উজানে যৌথ নদীর পানি প্রত্যাহার বাংলাদেশের অর্থনৈতিক বিপর্যয় শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এ সময় ফারাক্কা বাঁধের মাধ্যমে ভারতের একতরফাভাবে পানি প্রত্যাহারের কারণেই বাংলাদেশে পরিবেশ বিপর্যয় হচ্ছে বলেও জানান তিনি। পানির ব্যাপারে ফারাক্কা শুধু না, 54টা নদী অভিন্ন যেন আমরা এখন ন্যায্য হিসেবে পাই, সময় মতো ন্যায্য হিসেবে আমাদেরকে দিতে হবে। এইটা আমরা এসে করব, ওদেরকে কনভিন্স করব, প্রয়োজন হলে আমরা অন্য আন্তর্জাতিক ফোরাম থেকে। বিগত সরকারের আমলে জাতীয় ঐক্য না থাকায় রোহিঙ্গা সংকট সমাধান করা সম্ভব হয়নি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। রাজধানীতে রোহিঙ্গা সমস্যা নিয়ে জাতীয় সংলাপে তিনি বলেন, আগামীতে এই সংকট আরও গভীর আকার ধারণ করতে যাচ্ছে। এজন্য দ্রুত আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা নিয়ে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবর্ষণ নিশ্চিত করতে ক্ষমতায় যারাই আসুক তাদের কাজ করতে হবে বলে মন্তব্য করেন তিনি। পাশাপাশি যুদ্ধে না জড়ালেও সংকট মোকাবেলায় যুদ্ধাবস্থার প্রস্তুতি রাখতে হবে বলেও মনে করেন এই উপদেষ্টা। দেশের প্রান্তিক জনগোষ্ঠীর সবচেয়ে বেশি বৈষম্যের শিকার, তাদের বৈষম্য দূর করার তাগিদ দিয়েছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির প্রতিষ্ঠাতা অধ্যাপক রহমান সোবহান। প্রয়োজনে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আলাদা সংস্কার কমিশন গঠন করা যেতে পারে বলেও মন্তব্য করেন তিনি। রাজধানীর সুইডাপ মিলনায়তনে প্রান্তিক জনগোষ্ঠীর সাথে অংশীদারিত্ব সৃষ্টিতে করণীয় নিয়ে শেড ও পিপিআরসি সেমিনারে রহমান সোবহান আরও বলেন, দেশে সস্তা শ্রমের বাজার আছে, অন্তর্বর্তী সরকারের প্রধান এই বিষয়টিকে কাজে লাগাতে পারেন। ভূমিহীনদের জন্য ভূমি কমিশনকে কাজ করতে হবে জানিয়ে পিপিআরসি নির্বাহী পরিচালক হোসেন জিলুর রহমান বলেন, সমাজের ন্যায্যতা নিশ্চিত করে সংস্কার করতে হবে। সংস্কারের মধ্যে তাদের বর্তমান চা শ্রমিকের ওনারা বললেন, বর্তমান সমিতিও চলে গেছে, ন্যায্যতা নিশ্চিত করতে পারে, এই সংস্কারই কিন্তু আজকের এই মুহূর্তের অন্যতম দাবি। বৈষম্য বিরুদ্ধে যদি আপনি সংগ্রাম চলাতে চান, এখানে সবচেয়ে যে বৈষম্যের যে বিক্রম আছে এখানে, এইটা তো আপনার সব আছে এখানে। তো প্রথম তো আপনার সঙ্গে এখন একটা শুরু করে এখন একটা বৈষম্য একটা সংগ্রাম করে যান এখানে। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। প্রথমবারের মতো বাংলাদেশি বাজারে ভিটামিন ও মিনারেলস সমৃদ্ধ ফর্টিফাইড চাল নিয়ে এলো এসিআই ফুডস লিমিটেড। রাজধানী তেজগাঁওয়ে এসিআই সেন্টার আয়োজিত এক অনুষ্ঠানে এসিআই পিওর ফর্টিফাইড চালের উদ্বোধন করা হয়। সংশ্লিষ্টরা জানায়, ভোক্তাদের জন্য পুষ্টিকর খাদ্য এবং গর্ভবতী মা ও শিশু পুষ্টি নিশ্চিতে এই চাল প্রতিষ্ঠানটির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বাজারে জিরাশাইল ও কাটারি এই দুই প্রিমিয়াম ভ্যারিয়েন্টে পাওয়া যাবে এসিআই পিওর ফর্টিফাইড চাল। উদ্বোধনী অনুষ্ঠানে এসিআই গ্রুপের চেয়ারম্যান এম আনিস উদ্দৌলা, এসিআই লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর আরিফ দৌলা, খাদ্য মন্ত্রণালয়ের সচিব মাসুদুল হাসান এবং এসিআই ফুডস এবং কমোডিটি ব্র্যান্ডসের চিফ বিজনেস অফিসার ফারিয়া ইয়াসমিন উপস্থিত ছিলেন।
বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ছাত্র জনতা আত্মত্যাগ করেছে বলে জানিয়েছেন ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা এএফ হাসান আরিফ। রাজধানী তেজগাঁওয়ে সাউথ ইস্ট ইউনিভার্সিটি আয়োজিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ও আহতদের স্মরণে আলোচনা সভায় তিনি একথা বলেন। এতে সভাপতিত্ব করেন সাউথ ইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ডক্টর ইউসুফ মাহবুবুল ইসলাম। আত্মত্যাগের চেতনায় আগামীর বাংলাদেশ শীর্ষক এই অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার শাইখ মাহাদি, সাউথ ইস্ট ইউনিভার্সিটি ট্রাস্টের চেয়ারম্যান রেজাউল করিম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল, নির্বাহী কমিটির সদস্য রিফাত রশিদ। এ সময় উপস্থিত ছিলেন সাউথ ইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ডক্টর এম মোফাজ্জল হোসেন, অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ডক্টর ফারহানা হেলাল মেহতাব। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবারে পার্টেক্স খেলার খবর। দেশের টি-20 ক্রিকেটের পাইপলাইন শক্ত করার জন্য 11 ডিসেম্বর থেকে প্রথমবারের মতো শুরু হচ্ছে এনসিএল টি-20 ক্রিকেট টুর্নামেন্ট। রাজধানীর এক হোটেলে 8 দলের এই টুর্নামেন্টের লোগো উন্মোচন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ। এই টুর্নামেন্টকে দেশীয় ক্রিকেটারদের প্রমাণের মঞ্চ হিসেবে ঘোষণা দেন বিসিবির সভাপতি। আরও জানাচ্ছেন পরাগ আরমান। এতদিন দেশের ক্রিকেটের একমাত্র টি-20 টুর্নামেন্ট হিসেবে পরিচিত ছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল। এবার টি-20 ক্রিকেটারদের পাইপলাইন শক্ত করার জন্য আরও একটি টুর্নামেন্ট চালু করল বিসিবি। জমকালো আয়োজনে এনসিএল টি-20 টুর্নামেন্টের উদ্বোধন শেষে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, স্থানীয় ক্রিকেটারদের নিয়ে এখন থেকে প্রতিবার এই টুর্নামেন্ট আয়োজন করা হবে। যদিও এটা একমাত্র কারণ, আরো কারণ আছে, বাট এটা একটা অন্যতম কারণ। আমরা দায়িত্ব নেওয়ার পর সিদ্ধান্ত নিয়েছি বিপিএল এর বাইরে কমপক্ষে একটা টি-22 ফরম্যাটের টুর্নামেন্ট আয়োজন করব। এখন থেকে প্রতি বছরই বিপিএল এর আগে মাঠে এভাবে গড়াবে, যেখানে অংশ নেবে শুধুমাত্র স্থানীয় ক্রিকেটাররা। টাইটেল স্পন্সর আল আরাফা ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জানান, দেশের ক্রিকেটের উন্নতির জন্য ভবিষ্যতেও তারা এই টুর্নামেন্টের সঙ্গে থাকতে চান। এই টুর্নামেন্টের মাধ্যমে আমাদের দেশের ক্রিকেটাররা তাদের নিজেদের প্রতিভা বিকাশের পাশাপাশি নিজেদের প্রমাণের সুযোগ পাবে। আবার আমরা অনেক অনেক নতুন খেলোয়াড় এই টুর্নামেন্টের মাধ্যমে পাবো। আমি আশা করি ক্রিকেটাররা এই টুর্নামেন্টের ধারাবাহিকতা বিপিএল রক্ষা করবেন। এনসিএল এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক ফাহিম সিনহা, সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন এবং জনপ্রিয় দুই চিত্রনায়ক সিয়াম ও আমিন খান। আগামী 11 ডিসেম্বর মাঠে গড়াবে এনসিএল টি-20, ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে 23 ডিসেম্বর। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা। অ্যান্টিগা টেস্টের প্রথম দিনটি বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের কেটেছে সমানে সমান। ওয়েস্ট ইন্ডিজের 5 উইকেট নিয়েছে টাইগাররা। অন্যদিকে স্বাগতিকরা তুলেছে 250 রান। অ্যান্টিগা নর্থ সাউন্ডে টসে জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় বাংলাদেশ। দলের 25 রানেই তাসকিন আহমেদের জোড়া আঘাতে সাজঘরে অধিনায়ক ক্রেইগ ব্রেথওয়েট ও কেসি কার্টি। তৃতীয় উইকেটে মিকেল লুইস ও কাভে মাহাজের 59 রানের জুটি ভাঙে রান আউটে, কিন্তু মিকেল লুইসের সঙ্গে 130 রানের জুটি গড়ে অলিক অ্যাথনেজ স্বাগতিকদের স্কোরকে এগিয়ে দেন, কিন্তু দলের 224 রানে লুইসকে সাজঘরে পাঠান মেহেদী হাসান মিরাজ। বিদায়ের আগে লুইস 97 রান করেন, আর তাইজুলের শিকার অ্যাথনেজের ব্যাট থেকে আসে 90 রান। মিরাজ ও তাইজুল দুজনের সেঞ্চুরি আটকে দিয়ে বাংলাদেশের মুখে হাসি ফোটান। আলোক স্বল্পতায় 6 ওভার আগেই প্রথম দিনের খেলা শেষ হওয়ার আগে ওয়েস্ট ইন্ডিজ 5 উইকেটে সংগ্রহ করে 250 রান। জোশুয়া সিলভা 14 এবং জাসিন গ্রেভস 11 রান নিয়ে দ্বিতীয় দিনে ব্যাট করবেন। সংবাদ শেষ করব, তার আগে সংবাদ শিরোনাম আরও একবার। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার ব্যবস্থাকে মজবুত করাই হবে কমিশনের প্রধান দায়িত্ব, বলছেন বিশেষজ্ঞরা। মাঠ পর্যায়ে সৃষ্টি হবে নতুন নেতৃত্ব। বর্তমান পরিস্থিতিতে সংবিধান সংশোধন বা পুনর্লিখনের সুযোগ নেই, বলছেন বিশেষজ্ঞরা। দলীয় দাসত্বের রাজনীতি বন্ধ না হলে টেকসই হবে না সংস্কার। জাতীয় নির্বাচন যত দেরি হবে পতিত স্বৈরাচারের ষড়যন্ত্র করার সুযোগ ততই বাড়বে, মনে করেন তারেক রহমান। সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান।
আমাদের পরের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ।